प्रवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। নমস্কার, আমি প্রীতলি মোদক। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের এই বিশেষ ওয়েবিনারের বিষয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, সেতার, সুরবাহার ও সরোদের ঘরানার সংক্ষিপ্ত পরিচয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত হয়েছে। সেতার, সুরবাহার ও সরোদ এই তিনটি তারবাদ্য ভারতীয় রাগ সঙ্গীতের সৌন্দর্য, গভীরতা এবং বৈচিত্র্যের এক অনন্য প্রকাশ। আজকের আলোচনায় আমরা এই তিনটি বাদ্যযন্ত্রের বিভিন্ন ঘরানার ইতিহাস, বৈশিষ্ট্য এবং তাদের স্বতন্ত্র বাদন শৈলী সম্পর্কে একটি সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধ ধারণা লাভ করব। আজকের আমাদের সম্মানিত বক্তা শ্রী পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট সেতার শিল্পী, গবেষক এবং সঙ্গীত শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাধনা, পরিবেশন ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত। দেশ বিদেশের বিভিন্ন মঞ্চে তার সেতার পরিবেশনা প্রশংসিত হয়েছে এবং তিনি বহু শিক্ষার্থীর কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সূক্ষ্ম নন্দন তত্ত্ব ও ঘরানার ভিত্তিক ঐতিহ্য তুলে ধরতে নির্লসভাবে কাজ করে চলেছেন। তার পরিবেশনায় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য, রাগের শুদ্ধতা এবং নান্দনিক অভিব্যক্তি এক অনন্য সমন্বয় লক্ষ্য করা যায়। আজকের আলোচনায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও গভীর জ্ঞান আমাদের সকলকে সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। আমি আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের সম্মানিত বক্তা শ্রী পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং তাকে আজকের বিষয়ের উপর তার মূল্যবান বক্তব্যের উপস্থাপনের জন্য সাদর আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। নমস্কার, নমস্কার সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আদরের প্রীতিলিকেও সুন্দর বেদ গানের জন্য অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগলো আজকে আমার বোন গার্গীদের আমন্ত্রণে এবং এই একাডেমির বোধক একাডেমির কার্যক্রমে আমি আসতে পেরে খুব ভালো লাগছে। আমার আজকের বিষয়বস্তুর ব্যাপারে আমি একটু বলি। এই সঙ্গীত ব্যাপারটা কি? হোয়াট ইজ মিউজিক? সঙ্গীত কি? সঙ্গীত কেন? সঙ্গীত কোথায় কিভাবে এলো মানব জীবনে? তার ছোট্ট একটা রূপরেখা আমি আগে দেবার চেষ্টা করি, তারপরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে আলোচনা করব। একটু শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে আবার বিভিন্ন ভাগ, দুটি সঙ্গীতের ভারতীয় সঙ্গীতের যে দুটি বিভাগ, উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় পদ্ধতি, সেটা নিয়ে সামান্য আলোচনা করব। তারপরে চলে আসবো উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ক্লাসিক্যাল মিউজিক সম্বন্ধে। ক্লাসিক্যাল মিউজিকের আবার বিভিন্ন ভাগ, গীত ও বাদ্য নৃত্য। তার মধ্যে বাদ্য পোর্শনটা আমি হয়তো আলোচনা করবো। তার মধ্যে থেকে বেসিক্যালি সে তার সরোদ নিয়ে আলোচনাটা হবে, তাদের বিভিন্ন ঘরানা। কিন্তু আপাতত আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সঙ্গীত কি, সঙ্গীত কেন? প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়েছে। জল, স্থল, বায়ু তৈরি হতে আরো 250 কোটি বছর লেগেছে। তখন থেকেই পৃথিবী শব্দময়। সঙ্গীত সৃষ্টির মূলে আছে এই শব্দ। সারা পৃথিবীর বিভিন্ন মনীষী ও দার্শনিকরা সঙ্গীতের উৎপত্তি সম্পর্কে অনেক গবেষণা করেছে। সকলের মতবাদে ভিন্নতা থাকলেও ভাষার আগেই যে সঙ্গীতের জন্ম হয়েছে এটা কিন্তু সকলে মেনে নিয়েছে।
বৈজ্ঞানিক মতবাদ হিসাবে বলা হয় সঙ্গীত সৃষ্টি হচ্ছে স্পন্দনধর্মী নাদ থেকে, যা বিশ্ব সৃষ্টির মূল। ওই বিগ ব্যাং নাকি সব বলে। বিজ্ঞান সব কারণের কারণ স্বরূপ খুঁজতে গিয়ে প্রোটন, ইলেকট্রন, প্রোটোপ্লাজম, জিন এর ঐক্য তত্ত্বে পৌঁছে সৃষ্টির কারণ স্বরূপ এনার্জি বা তেজকে চিহ্নিত করেছে। সেই তেজ ও স্পন্দন ধর্মী। তবে কখন, কোথায়, কবে এই সঙ্গীতের শুরু, সেই আলোচনায় না গিয়ে আমরা সঙ্গীত সম্পর্কে বরং বলতে পারি যে ভোরের সূর্যোদয়, গোধূলির আকাশে রঙের খেলা, বাগানে ফুলের মেলা, শিশুর হাসি, ঝর্ণার কলতান, এই সকলকে যুক্তিতর্কের অবকাশ না রেখেই সুন্দর বলা হয়। সঙ্গীত তেমনি একটি বিষয় যার আনন্দ সকলের কাছে অবিসংবাদিত রূপে সত্য হয়ে প্রকাশ পায়। এই জন্য শিল্পকলার সমস্ত বিভাগেই সঙ্গীতের ধর্মকে গ্রহণ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গীতের ভেতরে আছে একটা ঐক্য, সাম্যতা, স্বরসঙ্গতি। সমস্ত রকম সিদ্ধির উদ্দেশ্য এটাই। সঙ্গীতে মাত্র দেখো 7টি স্বরের সমন্বয়ে যে কোটি কোটি রূপকল্প বা প্যাটার্ন সৃষ্টি হতে পারে, এ কথা ভাবলেই রোমাঞ্চপ্রদ। প্রতিটি শিল্প দু ধরনের আনন্দ। প্রথমটি বহুগুণিত পরিচিত আভিজাত্য জীবনের দুঃখ কষ্টকে সরিয়ে রেখে অসার স্নায়ুগুলোর জন্য একটু সুখানুভূতি জাগিয়ে তোলা। আর দ্বিতীয়টি কিন্তু স্নায়ুর ভেতর দিয়ে মানুষের মনকে এক জাগরণের দিকে উচকে দেওয়া, বাস্তব জগৎ আর মানব জীবনের ভাবনার এক অজ্ঞাত রহস্যময় দিক উদ্ঘাটিত করা। এই দ্বিতীয় প্রকার আনন্দই কোনো মৎ শিল্পের কাছে কাম্য, যা দর্শক শ্রোতাদের মনে জাগিয়ে দেয় এক বিকাশশীল উন্নত সামর্থ্যের চেতনা, যা মানুষের জীবনে উন্নয়ন। এই যে উন্নয়ন, সঙ্গীতের ভেতর যে সৌন্দর্য বোধ, এই আনন্দ স্বরূপ বোধ, মানুষের সাথে মানুষের এবং সাথে সাথে মানুষের সঙ্গে প্রকৃতির যে বন্ধন, সেই মানবিক রূপকল্পের উপস্থিতি আবেগের হাত ধরেই সঙ্গীত সৃষ্টির সহায়ক। আমরা এবারে বলতে পারি যে তাহলে এই সঙ্গীত এই যে সৃষ্টি হলো, তো সেটা কি আমাদের সমাজের কোনো উপকারে লাগে? এই উপকারটা তো লাগে যা মানুষের ভেতরের সৌন্দর্য বোধ, যা আনন্দ স্বরূপ, তাকে আমরা কি করি, তাকে আমরা জাগরিত করার চেষ্টা করি। মানুষের মনে যে সত্যানুসন্ধানের প্রেরণা, জ্ঞান, বুদ্ধি ও যুক্তির বিশ্লেষণী ক্ষমতা, নীতিবোধ ও মঙ্গল কামনা, তার সাথে যদি শিল্প রুচি ও আনন্দ ছন্দের মিল হয়, তাহলেই তো মানববোধের সম্প্রসারণ ঘটে। তার মনোজগৎ ও তার আচরণের নতুন মাত্রা যোগ হয়। তখন সে রবীন্দ্রনাথের মতো গানের ভেতর দিয়ে ভুবনখানি দেখতে পায়, তাকে চিনতে পারে। তখন ধুলায় ধুলায় পরম বাণী জেগে ওঠে, সে বৃহৎ চৈতন্যের আলোকে উদ্ভাসিত হয়। সেই জন্যই শিক্ষা চিন্তায় রবীন্দ্রনাথ চেয়েছিলেন অ্যাস্থেটিক এডুকেশন, যার বলেছিল সংস্কৃতি সঙ্গীত ইত্যাদি। তবে উনিও বলেছেন সঙ্গীত চারুকলার সাহায্যে মানুষের অন্ন বস্ত্রের সংস্থান হয়তো নাও হতে পারে, কিন্তু এই মনুষ্য জীবনকে শুধু জৈবিক বৃত্তি চরিতার্থের করার জন্য, না মানুষের সহিত বৃত্তির মধ্যে তার নান্দনিক প্রেরণা ও সৌন্দর্যবোধ নিহিত থাকে। না হলে লোকে, উনি ওনার কথাই বলছি, লিখছেন যে লোকে অবসর পাইলে ফুলের বাগানে বেড়াইতে না গিয়া ময়রার দোকানে বেড়াইতে যাইত, ঘরের দেওয়ালে লুচি টাঙাইয়া রাখিত, ফুলদানির পরিবর্তে সন্দেশের হাঁড়ি টেবিলের উপর বিরাজ করিত।
আজকাল অনেক উচ্চশিক্ষিত মানুষের জীবনের চর্চার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, অবাক হই, শুধুমাত্র পড়ালেখা আর অঙ্কের হিসেবে জাতাকলে পড়ে তারা রূপ, রস, গন্ধ, স্পর্শ জগৎ থেকে সরে এসেছে। এখন মানুষ দরদি না হয়ে চালাক হচ্ছে, প্রজ্ঞাবান না হয়ে বুদ্ধিমান হচ্ছে, সমদর্শী না হয়ে একদর্শী হয়ে পড়ছে। সৌন্দর্য লাভের বাসনা বা চেষ্টা না করে শুধু স্থূল সুখের কামনায় দগ্ধ হচ্ছে। জাগতিক সমস্ত সৌন্দর্যকে উপলব্ধি করার অক্ষমতাকে রবীন্দ্রনাথ বলেছেন শাস্তি। সেই অবস্থায় মানুষ গান শোনে না, শব্দ শোনে। হাত পা নাড়া দেখে না, নৃত্য দেখতে পায় না, হাত পা নাড়া দেখে। জগতের যে অংশে কারাগার, সেইখানে গর্ত খুঁড়ে অত্যন্ত নিরাপদ বৈষয়িক কেঁচো হয়ে বুড়ো পর্যন্ত কাটিয়ে দেয়, তারপরে মারা যায়। তাহলে এই বোধ হয় যে আমরা যারা সঙ্গীত নিয়ে আলোচনা করি তারা মনুষ্যত্ব বোধের আলোচনা, মানুষকে মানুষ হতে সাহায্য করে সঙ্গীত। আজকে আমরা সঙ্গীত সম্বন্ধে যেটুকু বললাম, এবারে আমরা ভারতীয় সঙ্গীত সম্বন্ধে কিছু। ভারতীয় সঙ্গীত বলতে ভারতবর্ষের সংস্কৃতির হিসাবে দেখতে গেলে আমাদের প্রাক বৈদিক যুগের কথাই ধরা যাক। প্রাক বৈদিক যুগে কিন্তু সেখানে কোনো প্রমাণ তো খুব একটা পাওয়া যায় না। ওই হরপ্পা মন্দির ইত্যাদি প্রাগৈতিহাসিক যুগে ভারতের সঙ্গীতের উপাদান কিন্তু আমরা পেয়ে গেছি। যেসব প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক উপাদান তখনকার দিনে ছিল, সেই যা সঙ্গীত হয়েছে তার ভিত্তিতে আমি কিছু বলতে চাই। যে অনেক বাদ বিসম্বাদ মতদ্বৈত সত্ত্বেও প্রাগৈতিহাসিক বা প্রাক বৈদিক সভ্যতার কাল নিরূপণ করতে গেলে খ্রিস্টপূর্ব 5000 থেকে 3000 সময়টিকে ভারতের ইতিহাসের প্রাগৈতিহাসিক কাল বলে ধরা হয়। তার মধ্যে সাংগীতিক উপাদান হিসেবে আমরা যা পাই তাতে তন্ত্রবাদ্য হিসাবে ভারতবর্ষের নিদর্শন হিসাবে গুজরাটের লোথাল এলাকায় একটি তন্ত্রবাদ্যের ধ্বনিসেতু বা ব্রিজ, যার মধ্যে তার দুটি তারের পাওয়া গেছে। ব্রিজটা তার দুটি তার যাতে লাগানো যায়, তখন তো তার ছিল না, তন্তু, তার উপর টানা থাকতো। নাগপুরের প্রত্নতত্ত্ব বিভাগের তৎকালীন সুপারিনটেন্ডেন্ট S.R. রাও এটি আবিষ্কার করেন। তিনি বলেন, it comes from the middle level of the Harappan culture at Lothal datable at 2000 BC. তো এই যে আমরা 2000 BC মানে আরো 100 বছর পেরিয়ে গেছে। তো 4000 বছর আগে ভারতের আদিম অধিবাসীরা এক ধরনের সরল বাদ্যযন্ত্র বাজাত, যা ছিল ধনুকের মতন দেখতে, আর পশুর নাড়ি ভুড়ি অস্ত্র শুকিয়ে তাকে টান করে বাজানো। বিশ্বের যত প্রাচীন জনগোষ্ঠী আছে, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, সমস্ত আদিবাসী সম্প্রদায় এখনো এই ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে। ভারতে ধনুকাকৃতি, পিনাকি বিনা, রাভানা বা রাবণ হাতো যাকে বলছি আমরা, অমৃতি, একতারা, এই ধরনের বাদ্যযন্ত্র এখনো তার সাক্ষ্য। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় আমরা সঙ্গীতের যে নিদর্শন পাই তার মধ্যে বীণার প্রাচীন রূপ আমাদের দৃষ্টি আকর্ষণ। তাছাড়া সোমনাথ, আপার ডেকান, পাহাল, গুন্টুর জেলার নাগার্জুনকোন্ড, ব্রহ্মগিরি, সাগানকল্লু ইত্যাদি খনন কার্যের ফলে প্রাপ্ত নিদর্শনগুলির সঙ্গে হরপ্পা সভ্যতার প্রাপ্ত নিদর্শনগুলি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তন্ত্রবাদ্যেরও কিছু নিদর্শন মিলেছে, যা প্রায় খ্রিস্টপূর্ব 3000 বছরের পূর্বে। তাই আমরা আলোচনার আরম্ভই ধরে নিতে পারি, ভারতবর্ষের তন্ত্রবাদ্যের ইতিহাস অন্য কোনো বহিরাগত সভ্যতার দান নয়। তা গড়ে তুলেছিল এই অঞ্চলের মানুষ আজ থেকে প্রায় 5000 বছর আগে তো বটেই। ধীরে ধীরে প্রভাবিত করেছিল সমগ্র বিশ্বের যন্ত্র সঙ্গীতের
ইতিহাস। এই মহেঞ্জোদারো, হরপ্পা, ঝুকার, চন্নুদারো প্রভৃতি সিন্ধু উপত্যকার সুপ্রাচীন সুসভ্য দেশগুলির সংস্কৃতিতে ভারতীয় তন্ত্রবাদের সূচনা হলেও তার বিকাশ ঘটেছে কিন্তু পরবর্তী বৈদিক সভ্যতা। এবারে বৈদিক সভ্যতার কথা বলতে গেলে প্রাচীনতম বেদ ঋগ্বেদ। ঋগ্বেদে আমরা দেখেছি আর্যদের আদি নিবাস ছিল সরস্বতী নদীর তীরে। বিশ্বামিত্র ঋষি নাকি পশ্চিম অভিমুখে তার রথ নিয়ে বিপাশা নদী পার হয়ে গিয়েছিল। আরো বলা হয়েছে তখন নাকি নদীগুলি স্বাধীনভাবে সমুদ্রে জল ঢালত। তাহলে বলা যেতে পারে সমুদ্র ছিল হরপ্পা শহরে আরো উত্তরে। এদিকে আবার এটাও আবার প্রমাণিত হরপ্পা থেকে মহেঞ্জোদারো 400 মাইল দূরে। সমুদ্র যদি এই শহর থেকে 100 মাইল দূরে হয়, তবে যুক্তি নিরিখে 500 মাইল সমুদ্র ভরাট হয়ে পরে মহেঞ্জোদারো নগরী তৈরি হয়েছে। তাহলে ঐতিহাসিক মার্সেলের মতে মহেঞ্জোদারোর আদিমতম অখননিত স্তরের বয়স প্রায় 3500 খ্রিস্টপূর্ব। তাহলে 500 বছর সমুদ্র ভরাট করতে যদি অল্প সময়ও ধরা হয়, তো কম করে 5000 বছর হবে। তার তো বৈদিক সভ্যতারই বয়স দাঁড়ায় 3.5 প্লাস 5000 মানে 8500 খ্রিস্টপূর্বাব্দ। এই আর্যবাসীরা 8000 খ্রিস্টপূর্ব আগে যে সিন্ধু উপত্যকায় বাস করত, এটা যদি প্রমাণ হয়, তাহলে বহিরাগত আর্যদের তত্ত্বটা ভুল হয়ে যায়। তাহলে বিভিন্ন পুরাণে স্পষ্টভাবে বলা যায় ভারতীয়রা 4 যুগ ধরে এই দেশে বাস করছে। তাহলে আর্যদের বাসস্থান সম্বন্ধে আমরা যেটা সিন্ধু নদ ইত্যাদি, সরস্বতী নদী এইসব যেগুলো বলি, শিলালিপি দেখতে পাই, পাঠোদ্ধার যেগুলো এখনো হয়নি, বর্তমানে আলোচনায় এই দিকে না গিয়ে আমরা বৈদিক সাহিত্যের প্রাচীনতম সাহিত্য বলতে ঋগ্বেদ পাই। যদিও আমাদের বেদ তো শ্রুতি নির্ভর, বেদের প্রাচীন পুঁথি যা পাওয়া যায় সেটা কিন্তু বেশি দিন নয়, মানে লিখিত পাণ্ডুলিপি হিসাবে পুঁথি আর কি। সেই পুঁথি কিন্তু পাওয়া যায় আমাদের, বলতে পারি আমরা ওই 9ম শতাব্দী থেকে 11শ শতাব্দীর মধ্যে কিছু কিছু পুঁথি আমরা পেয়েছি বিবরণ। তার বিবরণ আমরা বিভিন্ন গ্রন্থ পেয়েছি। গুরু শিষ্য পরম্পরার মুখে যে বেদ প্রচলিত ছিল, সেইটা তিনি ভূপেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন যে each generation composed a new hymn and this has received place in the Vedas is a litany of that family of the rishi in questions. এই ঋগ্বেদে প্রথম তন্ত্রবাদদের কথা আমরা জানতে পারি। ঋকের 8 নম্বর পরিচ্ছেদের ঋক মন্ত্র 69 নম্বর ঋক, যেটা বলছিল অবসরাতি গর্গরো গোবা পুরী সনিঃসন্ত পিঙ্গা পরিচ নিষ্কদিধ্রায় ব্রহ্মোদ্যতম। এই গর্গর শব্দটি সায়ন ব্যাখ্যা করেছেন। গর্গর ধ্বনিযুক্ত বাদ্য বিশেষ। পিঙ্গ বাদ্যযন্ত্রটি একটি ধনুষ যন্ত্র, একে রাবণাস্ত্র বলা। নীল বা পিঙ্গ বর্ণের পশুদের অন্ত্র বা নাড়ি ভুড়ি দিয়ে তৈরি হতো বলে নাম হয়েছে পিঙ্গ। চীন দেশে এখন পেং বাদ্যযন্ত্রটির ব্যবহার লক্ষ্য করা যায়। আর একটি 2 নম্বর ঋক সূত্রে আমরা পাই এক জন্তু বিষের ন্যায় চিৎকার করিতেছে, আর একটি জন্তু চি চি ইত্যাকার শব্দ করিয়া তার উত্তর দিতেছে, যেন ইহারা বিনার ঘাটে ঘাটে শব্দ নির্গত করিয়া অরণ্যানীকে বর্ণনা করিতেছে। রমেশচন্দ্র দত্ত এটা বঙ্গানুবাদ করেছিলেন। এখানে ঘাট বলতে যে বিনার পর্দাকেই বোঝাচ্ছে, তা পণ্ডিত ক্ষিতিমোহন সেন লিখে দিয়েছে। ঘাট is the contrivance in the veena which affect the variation of notes. এই আঘাটি যন্ত্রটি কাণ্ড বীণা বলে বিভিন্ন পণ্ডিত ব্যাখ্যা করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রাচীনকালেও বীণা বাদ্যযন্ত্রটি ছিল বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন রকম বীণা ছিল, শুধু একরকম বীণা নয়। আমার গুরু বলতেন বীণা কি একরকম ছিল, তখন বোধহয় 100 বীণা ছিল। এমনকি সব যত বাদ্যযন্ত্র সবাইকে বীণা বলা হতো, এমনকি বাঁশিটাকেও বেনু বীণা বলা হতো। এমনকি আমাদের এই শরীর একে গাত্র বীণা বলা হতো। তাহলে বুঝতে পারছেন বীণার ব্যাপারটা কিন্তু সেই প্রাচীন আমল থেকে চলেই আসছে। এই তারপরে এই শততন্ত্রী বীণাই বলুন, সপ্ততন্ত্রী বীণাই বলুন, যা বীণাই বলুন, আমরা
এই এই বিনার পর্যায়ে যদি মহতি বিনা, এই বিনার তন্ত্রে যে কাত্তায়নী বিনা, এই যে বিভিন্ন বৈদিক সত্তর যুগে এই যে কো বানম কো নিত্য দধৌ, এই বান বিনার প্রচলন বৈদিকোত্তর যুগে লোপ পায়। অনেক পরে আচার্য কাত্তায়ন তার আকার কিছুটা পরিবর্তন করে কাত্তায়নী বিনা তৈরি করেছিলেন। এই বিনার তন্ত্রী মুঞ্জা ঘাস দিয়ে তৈরি। বান মহতি বিনা শতং তন্ত্র যজাসৌ শততন্তু তেন পাকরণম অস্মিন বানে মুঞ্জস্তন্তব বেতস বৃক্ষং সম্বন্ধী বাদনম ইত্যার্থ। তার মানে বর্তমানে সন্তুর যন্ত্রটি এখন আমরা যেটা বলছি, এটাও প্রাচীন মহতি বা কাত্তায়নী বিনার মতন 100 তার বিশিষ্ট। তার বাজাবার জন্য দুটি কাঠির দরকার ছিল। মহতি বিনায় দুটি বেতস কাঠির ব্যবহার কথা বলা হয়েছে, বৈতসং বাদন। বৈদিক সমাজে গোধা বিনা মানে গোসাপের চামড়া দিয়ে ছাওয়া হতো, যেমন বর্তমান কালে শরৎ, এসরাজ, সারিন্দা পর্যন্ত চামড়া দিয়ে ছাওয়া হয়, তখন গোধা বিনা কাহ কাণ্ড বিনাশ্চ পত্ন বাদায়। নারী সমাজেও তৎকালে বীণা বাজানোর ছিল। ডক্টর কালান পঞ্চবিংশতি ব্রাহ্মণ গ্রন্থে বলেছেন, যজমানে স্ত্রী কাণ্ড বিনা ও পিচ্ছুরা বিনা বাজাতেন। যখন যজ্ঞের আহুতিতে সামগান করা হতো, এই পিচ্ছুরা বিনা প্রসঙ্গে উনি তখন বলেছিলেন, বিনা বাদন তত্ত্বজ্ঞ শ্রুতি জাতি বিশারদ তালজ্ঞশ্চ প্রয়াসেন মুখ্য মার্গ। এই বৈদিক যুগের সঙ্গীত ছিল মূলত যাগযজ্ঞ। বেদেরই উপভাগ হিসাবে আমরা পাই আরণ্যক, সংহিতা, পূর্বার্চি, উত্তরার্চি, গ্রাম গেয় গান, উহ, উজ্জস্ত ইত্যাদি নানা সঙ্গীতের রূপ। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত যেসব সাহিত্য, তা ব্রাহ্মণ, সূত্র, আরণ্যক, উপনিষদ যুগে আমরা তন্ত্রবাদ্যের কথা জানতে পারি। এই শতপথ ব্রাহ্মণেও পাই বেণু, বীণা, করতাল সহযোগে সম্মিলিত বাদ্যের কথা। প্রথম ভারতীয় সঙ্গীতে অর্কেস্ট্রার ব্যবহারের কথা, সেখানে আছে অবভৃত শান বা বিন্দু বাদনের আয়োজনের কথা। তো আমরা আস্তে আস্তে এত ডিপে যাব না, আপাতত আমরা সেতারের কথাতে চলে আসব। বিভিন্ন বিনার যে ছিল, দারবি গাত্র বিনাচ দিয়ে বিনা গান জ্ঞাতিসু ঋগ্বেদ, রামায়ণ, মহাভারত, হরিবংশ, 18টি পুরাণ, সব জায়গাতে আমরা কোনো না কোনো বিনার প্রচলন দেখতে পাচ্ছি। এমনকি বিনা বাজানোর রীতি পদ্ধতি এটাও বর্ণনা করা হয়েছে। হস্ত সসংযুক্ত ধার্য জানুভ্যামু পরিস্থিত প্রসার্য চাঙ্গুলি ভীর অঙ্গুল স্তনাঙ্গুলি ইত্যাদি শ্লোক, বিভিন্ন শ্লোকে আমরা পণ্ডিত ব্রহ্মা ভরতের নাম পাই। প্রথমে আদি সঙ্গীত শাস্ত্রকার তিনি ছিলেন ব্রহ্মা ভরত। তবে গ্রন্থের রচনাকার হিসেবে আমরা পাই 600 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের কোন এক সময় তিনি নাকি 36,000 শ্লোকযুক্ত একটি নাট্য বেদ রচনা করেছিলেন। অবশ্য ভরতের নাট্যশাস্ত্র হিসাবে এখন যেটা পাওয়া যায়, তাতে অভিনয় প্রসঙ্গে 3টি অধ্যায় ও কণ্ঠবাদ্যন সঙ্গীত সম্বন্ধে 2টি অধ্যায়ের পরিচয় পাওয়া যায়। তা ভরত সমস্যায় না গিয়ে বলা যেতে পারে খ্রিস্টপূর্ব 600 শতক থেকে খ্রিস্টীয় 1700 শতক পর্যন্ত যত সঙ্গীত গ্রন্থ লেখা হয়েছে তার সবগুলিতেই ভরত রচিত এই নাট্যশাস্ত্রের বিবরণ দেওয়া আছে। সামান্য তন্ত্রবাদ্যের কথা লেখা আছে, 2500 বছর আগে হলে বিভিন্ন বাদ্যের কথাই পাওয়া যায়। এখন দেখা হচ্ছে আমরা এত দ্বীপে আমি যাব না, দ্বীপে যেতে গেলে আমার সময় কমে। যুগ থেকে বারাণসী, নালন্দা, গান্ধর্ব বিদ্যার থেকে আরম্ভ করে বুদ্ধদেবের বাদ্য শিক্ষার প্রমাণ যে আমরা পেয়েছি। হ্যাঁ, ভরতের পরেও আচার্য শার্দুল শাস্ত্রী দত্তিল, আচার্য জাষ্ঠিক, গন্ধর্ব শাস্ত্রী তুম্বুরু, নাট্যশাস্ত্রী নন্দিকেশ্বর, এই প্রাচীন পণ্ডিতদের গ্রন্থাবলী তন্ত্রবাদ্যের প্রচুর পরিচয়। এখন কথা হচ্ছে ভারতীয় তন্ত্রবাদের বিকাশের কাল হিসেবে আমরা তাহলে খ্রিস্টপূর্ব 320 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে একটা টাইম স্প্যান দিলাম, সময়টা গুপ্ত যুগের তৎপরবর্তী যুগে আমরা পেয়েছি বিনার বিভিন্ন রূপের। সমুদ্রগুপ্ত একজন আদর্শ নৃপতি, একাধারে অভিজাত সঙ্গীতের এক পৃথক শিল্পী ছিলেন। তার প্রমাণ এলাহাবাদের প্রাপ্ত শিলালেখ থেকে প্রমাণিত। সুবর্ণ মুদ্রায় তার বিনা বাদনরত মূর্তিটি আমরা দেখেছি। মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এই তন্ত্রবাদ্যের দ্বারটি
অক্ষুণ্ণ রেখেছে। মহাকবি কালিদাসের রচনাতেও তার প্রমাণ পাই। অবশ্য কালিদাসকে অনেকে মহারাজ অগ্নিমিত্রের সময়কার খ্রিস্টপূর্ব ১৫০ বছর বলেছেন। তার মেঘদূতম কাব্যে যক্ষ পত্নীর বীণাবাদনকে বিরোহীর বিলাপ বলে বর্ণনা করেছেন। আমি এত উত্তর মেঘের এত সব যাব না, আমি চলে আসি আমরা একটা সারঙ্গদেবের সঙ্গীত রত্নাকর গ্রন্থের একটি শ্লোকে। শ্লোকটা পড়ি আমি। এখানে আমি দেখছি তদ্ভব স্তেকতন্ত্রীষ্যান্ন কুলশ্চ ত্রিতন্ত্রিকা চিত্র বীণা বিপঞ্চী চ ততঃ শ্যান্মত্তকোকিলা আলাপিনী কিন্নরী চ পিনাকি সঙ্গীতা পরা নিঃশব্দ বিনোদ্যস্য সাঙ্গ দেবেন। মানে উপর শ্লোকটিতে আমরা কতগুলো বীণার বিবরণ পেলাম বলুন তো? আমরা একতন্ত্রী, ত্রিতন্ত্রী, চিত্রা, নকুলি, বিপঞ্চী, আলাপনী, কিন্নরী, মত্তকোকিলা, নিঃশব্দ, নিঃশঙ্ক, পিনাক, বীণা সবকিছুর জীবন পাই। ভারতীয় তন্ত্রশাস্ত্রে জামল তন্ত্রের এক অধ্যায়ে বীণাতন্ত্র বলে উল্লেখ করেছে। বীণাতন্ত্রের ৪ প্রকার বীণার লক্ষণ পাওয়া যাচ্ছে। বীণার আবার লক্ষণ আছে। জামল তন্ত্র আসলে শৈবতন্ত্রের বই। তো ১৯ নং বীণার বিবরণ, ১২ প্রকার বীণার পরিচয় আমরা। অতএব আমরা যে এই সেতারের ব্যাপারে কি অন্য যন্ত্রসঙ্গীতের ব্যাপারে বিদেশ নির্ভর কিছু একটা তত্ত্ব খাড়া করার চেষ্টা করি, হ্যাঁ, তার কিন্তু আমরা এখানে তার ব্যাপারে বলছে যে সমস্ত রকম বিনয় কিন্তু আমাদের ভারতবর্ষে আগেই জন্ম নিয়েছে। হ্যাঁ, এবারে বলতে পারেন ভারতীয় তন্ত্রবাদদের এই যে বর্তমান সেতার বাজছে, শরৎ বাজছে, কি সন্তুর বাজছে, সেগুলো কি তখন ছিল? এগুলো তো ক্রম বিবর্তনের ফল। এক একজন শিল্পী এসছেন, এক একজন তৈরি করছেন, ভালো করেছেন, পরের কথা। আমি পরে আসছি এসব কথাগুলোতে। আমরা মোটামুটি ৪ ধরনের তন্ত্রবাদ্য দেখতে পেয়েছি এর মধ্যে। তার মধ্যে কাঠ চামড়া দিয়ে তৈরি, কোনো পর্দা নেই। আর দ্বিতীয়ত শুধু কাঠ ও লাউ মানে অলাভ তৈরি, পর্দা আছে। তাহলে পর্দাবিহীন আর পর্দা। আর কাঠ দিয়ে শুধু কাঠি বাজানো, সেটাও একটা সময় ছিল ভারতীয় সঙ্গীতে। যেহেতু প্রাচীনকাল থেকে ৭ স্বরের ব্যবহার হয়ে আসছে, এবার একটা ইন্টারেস্টিং জায়গায় যাব আমি। ভারতীয় সঙ্গীত কিন্তু বহুদিন থেকেই এই ৭ স্বরের ব্যবহার, যেটা এখনো দেখবেন চীন দেশে এখনো ৫ স্বরের বেশি ওরা উঠতে পারেনি। আমার একটি লেখা আছে, আমি সার্চ করেছিলাম চীন দেশের বিভিন্ন সঙ্গীত নিয়ে, আমাদের ভারতীয় সঙ্গীত সঙ্গে মেলাবার চেষ্টা করেছিলাম চীন দেশের সঙ্গীতগুলি। আমার ওখান থেকে এক বন্ধু পাঠিয়েছিলেন, তাতে দেখেছি তারা এখনো ৭ স্বরে পৌঁছাতে পারেনি চীন দেশ সঙ্গীতের ক্ষেত্রে। আমরা কিন্তু দীর্ঘকাল ধরে সেই ৭ স্বরে পৌঁছে গেছি। এই স্বরগুলো অবশ্য প্রথম দিকে নয়, প্রথমে আমরা যারা বেদ উচ্চারণ করেন বা পাঠ করেন তারা ভালো করে জানবেন, ঋগ্বেদের মন্ত্রগুলি সাম বেদে গাওয়ার উল্লেখ আছে, সাম গান বলা হতো তাকে। প্রথমে তো এই যে মোর সঙ্গে সঙ্গীতের একটা সম্বন্ধ হয়ে গেছে কিভাবে, এই ধর্ম ব্যাপারটার সঙ্গে সঙ্গীতের আমরা আমরা যখন প্রথমে যখন আমাদের যূথবদ্ধ হলাম, একত্রিত হলাম, একসঙ্গে থাকার মতো হলো, তখন আমরা দেখেছি যে ওপরের যে প্রাকৃতিক যে বিপর্যয় ঘটে, কখনো বন্যা হয়ে যায়, কখনো বিশাল বৃষ্টিপাত, কখনো বজ্রপাত হয়, সব ওপর থেকে আসে। তাই ওপরের নিশ্চয়ই কেউ আছেন যারা এরকম করছেন, তাদেরকে সন্তুষ্ট করতে হবে। তাদের সন্তুষ্ট করলে কি হবে, আমরা ভালো থাকব এই আশাতে তখন এই যজ্ঞ কুণ্ড তৈরি করে তার মধ্যে আমাদের সকল কিছু ভালো জিনিস তাতে আহুতি দিয়ে সেই যজ্ঞের ধূম যেই ওপরে গিয়ে দেবতাদের কাছে পৌঁছাচ্ছে বলে এই ধর্মভিত্তিক একটা নন্দন তত্ত্বের সৃষ্টি হলো সঙ্গীতের মাধ্যমে। প্রথমে অবশ্য ওং সোহা করে একটি মাত্র স্বর ছিল, তারপর হয়তো দুটি স্বর, ওং সোহা, দুটি স্বর,
সা রে সা। তারপরে 3টি স্বরের জন্ম হলো, তখন প্রায় সঙ্গীত হয়ে গেল। যেমন ধরুন, ওম স্বস্তি নো ইন্দ্র বৃদ্ধশ্রবা, স্বস্তি নো পূষা বিশ্ববেদা, স্বস্তির্নস্ত্রস্য অরিষ্টনেমি বৃহস্পতির দদাতু। এই যে সা নি সা রে সা, সা সা রে সা, সা রে সা, সা গা রে সা, সা নি সা সা, নি সা রে সা, নি সা রে সা। এই 3টি স্বর নিয়ে এই করতে 5 স্বর, 5 স্বর মানে রাগ চলে এলো। তখন রাগ সঙ্গীতের সৃষ্টি হলো। 5, 6, 7 আমরা জানি। আর সঙ্গীতের 7 স্বরের জন্ম কিন্তু আমাদের অনেক। এবার আমরা আসি একটু ভারতীয় সঙ্গীতের বর্তমান। বর্তমান বলতে বর্তমান নয়, যে প্রাচীন ছড়িয়ে দিয়েছি আমরা। তারপরে এসেছি আমরা আসলে ভারতীয় সঙ্গীত যখন কম্পোজিট কালচারে পরিণত হলো, পারস্য সাম্রাজ্যের থেকে, যে অ্যাগ্রেশন হয়েছিল আমাদের দেশে, সেই সময় ভারতীয় সঙ্গীত কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যায়। আমাদের যে সঙ্গীত ছিল তৎকালীন, ওই প্রবন্ধ গীতি, গ্রাম গেয় গীতি, বিভিন্ন বিভিন্ন সঙ্গীত হতো যেগুলো, সেই সঙ্গীতের যে রূপ আমরা পেয়েছিলাম, সেগুলো কিন্তু আর লাস্ট শেষ পর্যন্ত এক থাকলো না। আমরা ভারতীয় সঙ্গীতের পদ্ধতি দুটি হয়ে গেল তখন। কিভাবে বলছি আমি, দুই পদ্ধতির রীতির মূলে আমরা কোনো আদিম গোষ্ঠীগত লক্ষণ খুঁজে পাই, কিন্তু আমরা দেখতে পাবো যে ভারতীয় সঙ্গীতের আদিম স্তরে প্রাক বৈদিক যুগের কথা বলছি, সংগীতা, সামগান, আর্চিক, পূর্বার্চিক, আরণ্য গান, উহ উজ্জ গান বা রহস্য গানে, গান্ধর্ব গানের নারদীয় শিক্ষায়, ভরতমুনি নাট্যশাস্ত্রের এইসব গ্রাম মূর্ছনা, দেশসঙ্গীত, শ্রুতি, অলঙ্কার, ধাতু ব্যবহারে সঙ্গীতজ্ঞ কোহল, দণ্ডিল, শার্দুল, যাস্ত্রিক, নন্দিকেশ্বর, মতঙ্গের লেখা বৃহদ্দেশী বিভিন্ন সঙ্গীতের যুগে তো বটেই, তৎপরবর্তী দ্বাদশ শতাব্দীতেও ভারতীয় সঙ্গীতের মূল রূপ ফর্ম কিন্তু একই ছিল। তারপরে প্রথম প্রাচীন ধারায় আশ্রয় করে নতুন রূপ খোঁজার একটা চেষ্টা, এই চেষ্টাটা করেছিলেন প্রথমে কিন্তু কাশ্মীর ব্রাহ্মণ পণ্ডিত সাঙ্গদেব। এই সাঙ্গদেব, যিনি কাশ্মীর ছেড়ে দাক্ষিণাত্যে চলে এসেছিলেন, তার লিখিত সঙ্গীতোত্তর গ্রন্থ প্রথম সঙ্গীতের তুলনামূলক পরিচ্ছন্ন রীতির সঙ্গীত। এই সঙ্গীত রত্নাকর থেকে আমরা সঙ্গীত গ্রন্থে বুঝতে পেরেছি যে ভারতীয় সঙ্গীতের ভিত্তিভূমি দুটো ভাগে ভাগ। সঙ্গীত এই দুটি ধারাকে পৃথককাল হিসেবে আমরা কিন্তু 1600-1700 শতককে গুরুত্ব দিতে পারি। এই দুটো সময় তখন শিল্পী মাধবারণ্য, বিদ্যারণ্য 15টি মেল, জনক রাগ, 50টি চূর্ণ রাগ ইত্যাদি করে ফেলেছেন। এই স্বরমেল কল্যাণী গ্রন্থটিতে 20টি জনক মেল, 64টি জন্য রাগ এসব করেছেন। রাগ বেদ গ্রন্থে পণ্ডিত সোমনাথ করেছেন। তারপরে চতুর্দণ্ডী প্রকাশিকে আমরা দেখলাম 72টি ধাপ, এখনো দক্ষিণ ভারতে 72টি ধাপ দেখা। তো আমরা ইতিহাস বিশ্লেষণ করে দেখব, ভারতে 1192 খ্রিস্টাব্দে ঘুরি সাম্রাজ্য মহিজুদ্দিন মোহাম্মদ দ্বিতীয় তরাইনের যুদ্ধে দিল্লিরাজ পৃথ্বীরাজকে পরাজিত করলেন, ভারতের মাটিতে মুসলিম আধিপত্য। তারপরে মোহাম্মদ ঘুরির কুতুবউদ্দিন আইবক, আমরা জানি ইতিহাস, 1206 খ্রিস্টাব্দে উত্তর ভারতে সুলতানি বংশের প্রতিষ্ঠা হলো। এরপর পর্যায়ক্রমে দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এরপরে মুঘল সাম্রাজ্যের সূচনা হল। মুঘল সাম্রাজ্যের আগে পর্যন্ত ভারতীয় সঙ্গীতে কিছু বৈদেশিক প্রভাব পড়লেও তাতে অঘটন কিছু ঘটেনি বলা যায়। ভারতীয় সংস্কৃতি তখন প্রায় মুসলিম প্রভাবকে আত্মস্থ করেছে, কিন্তু তারপরে ধর্মের উপর আঘাত আসার থাকায় ধর্মপ্রাণ বহু হিন্দু সঙ্গীতজ্ঞ ধর্ম রক্ষার্থে, এই যে বলছি ব্যাপারটা, উত্তর ভারতের মুসলমানরা সবাই দক্ষিণ ভারতের দিকে মুসলমান আগ্রাসনের ভয়ে তাদের ধর্ম রক্ষার জন্য হিন্দু রাজ্যগুলিতে এসে দক্ষিণ ভারতে আশ্রয় নেন। এই সঙ্গীত শাস্ত্রীদের আশ্রয় তারা পেলেন রাজ্যগুলিতে। হিন্দু রাজন্যবাবু সেই সব শিল্পীদের আশ্রয় দেন, পৃষ্ঠপোষক করেন। যেমন সাঙ্গদেবের পিতামহ পণ্ডিত ভাস্কর,
মোহাম্মদ ঘুরির উত্তর ভারত আক্রমণে ভীত হয়ে দক্ষিণে চলে আসে। সমগ্র ভারতবর্ষ তখন অভিজাত দেশি সঙ্গীত প্রবন্ধ গানের যুক্ত ছিল। উত্তর ভারতে মুসলমান শিল্পীরা এই অভিজাত দেশি সঙ্গীতের সাথে তাদের আনা পারস্য গীতির সঙ্গীতকে মিশ্রণ করে একটি স্বতন্ত্র সঙ্গীত কৃতিত্ব করলেন, যা পরবর্তীকালে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আজকের হিন্দুস্তানি সঙ্গীত। এই হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতি আমাদের আলোচনা, কারণ দক্ষিণ ভারতের সঙ্গীত পদ্ধতি একটু আলাদা। আর এই মাইশোর মানে ওই হায়দ্রাবাদ পর্যন্ত বলতে পারি উত্তর ভারতীয় বা হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতির একটা রূপ, আর তার তলের দিকটি সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতি। ভরতমুনির নাট্যশাস্ত্রের সঙ্গীত অধ্যায় যাতে মহাভারত ইত্যাদি পরিচয় পাওয়া যায়, তাতে কিন্তু আমরা একই ছিল সব। পরবর্তী ক্ষেত্রে এই মুসলমানি সংস্কৃতি, আরব, এই আমাদের আরবীয় বলবো না আমি, ইরানীয় সভ্যতা কিছুটা, হ্যাঁ, সবকিছু মিলিয়ে মুঘল সংস্কৃতির যে তারা যখন এসেছিলেন তখন তো তাদের সঙ্গে সঙ্গে তো তারা নিয়ে এসেছিলেন ওই যেমন রাঁধুনি নিয়ে এসেছিলেন বাবুর্চি, তেমনি তারা বাদ্যযন্ত্রী গায়ক ওরাও নিয়ে এসেছিলেন ওদের সমস্ত জিনিসকে, রাজাদের পেছনে পেছনে সবাই এসেছিল। এবং তারপরে কি হয়েছিল, একটা সংমিশ্রণ ঘটেছিল আমাদের সঙ্গীতের সঙ্গে তাদের সঙ্গীতের। তারা আমাদের গুরু হয়েছেন, আমাদের গুরুরা তাদের গুরু হয়েছেন। এই আস্তে আস্তে একটা কম্পোজিট কালচার তৈরি হলো এবং বর্তমান ভারতীয় সঙ্গীতের রূপ আমরা দেখতে পেলাম। এখন আমরা এবারে সময় আমার কমে আসছে, আমি এবার ভারতীয় সঙ্গীতে, উত্তর ভারতীয় সঙ্গীতে বিশেষ করে ঘরানার কথা একটু না বললে না। ভারতীয় সঙ্গীতের ঘরানার প্রচলনটা কখন থেকে, বেশি দিন নয়, কিন্তু দ্বাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে সমস্ত ঘরানা, এই যে আমাদের তানসেন, আকবরের আমল থেকে, যা কথায় বলতে গেলে আকবরের আমল থেকে আমরা একটা সঙ্গীতের পরম্পরাগত একটা, বর্তমান যুগ পর্যন্ত একটা পরম্পরাগত একটা লক্ষ্য করছি গতি, যে গতিটা বিভিন্ন জায়গা ভেদে আলাদা রকম হয়ে পড়েছে এবং বিভিন্ন ঘরানার সৃষ্টি করেছে। ঘরানা শব্দটার অর্থ হলো, আমরা সবাই জানি, হিন্দি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিবার। এই আমাদের ঘরানায় এটা চলে, মানে পরিবারে চলে। কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে এই ঘরানা শব্দটি শুধু সামাজিক পরিবারের মতো নয়, কারণ শুধু আত্মীয় স্বজন নয়, অনাত্মীয় শিষ্য প্রশিষ্যরাও এই ঘরানাতে অংশগ্রহণ করতেন, মানে ঘরানার অংশ হয়ে যেতেন। তাই বলা যেতে পারে কোন সঙ্গীত সাধকের বংশের সাথে শিষ্য প্রশিষ্যদের ধারা সংযুক্ত হয়ে একটি পরম্পরা তৈরি করে ঘরানা। যে গুণী সঙ্গীতাচার্য বা শিল্পী তার শিষ্য প্রশিষ্য কয়েক দশক ধরে চর্চায় ঐতিহ্য ধরে রাখছিলেন, তাকেই ঘরানার প্রবর্তন করে। একই সঙ্গীত পিঠে দীর্ঘদিন অনুশীলনের ফলে কিছু বিশেষ বৈশিষ্ট্য গড়ে ওঠে। সেই রাগবিদ্যা অভিন্ন হলেও স্বাতন্ত্র কারণে ঘরানার বৈশিষ্ট্য রূপে গণ্য হয়। সেটি গায়ন বাদন দুই ক্ষেত্রে হতে পারে। সঙ্গীত পরম্পরা হিসাবে আমরা গায়ন বাদনকে আলাদা কিছু দেখছি না, রাগ তো একই। তবে ঘরানার অন্যতম লক্ষণ হচ্ছে ধারাবাহিক। কোন দিকপাল শিল্পী অনেক গুণী শিষ্যবর্গ গঠন করলে হবে না, কয়েক প্রজন্ম ধরে এই ধারাটি প্রবহমান থাকতে হবে। ঘরানার আঞ্চলিকতার ভূমিকাও গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখা যায় অধিকাংশ ঘরানারই তার প্রবর্তন ও প্রবর্ধনের স্থানের নামে পরিচিত হয়েছে, যেমন গোয়ালিয়র ঘরানা, রামপুর ঘরানা, আগ্রা, পেতিয়া, বিষ্ণুপুর, গয়া, লখনৌ, জয়পুর, বেনারস, ইন্দোর, ফারুখাবাদ, মাইহার, যাই বলুন না কেন জায়গার নাম। বিশিষ্ট ঘরানাগুলির বিশিষ্ট শিক্ষা পদ্ধতির কারণে ঘরানার শিষ্য প্রশিষ্যরা কোনো কোনো ক্ষেত্রে বিশাল গুণী হয়ে ওঠেন। যারা ঘরানাদার নয় তাদের পক্ষে ঘরানার তালিমবিহীন শিল্পীদের সঙ্গীতের সিদ্ধি কঠিন হয়। বিগত যুগতে এইরকম নিয়মই ছিল যে ঘরানাদার হতে হবে, তাহলে পাবে না জিনিস।
ঘরানাদার শিল্পীদের অর্থ নয়, তখন গুণ আভিজাত্যেরই প্রতীক ছিল যে আমি ঘরানাদার শিল্পী, তারা নাম পেতেন। এখন জানি না ভাই। ঘরানাদার গুণীরা বিভিন্ন পরম্পরা অনুযায়ী থাকলেও যান্ত্রিকভাবে তা অনুকরণ করেন না। আসলে আমারও এখনো মনে হয় এই এখনকার যুগে বসে যে বিভিন্ন ঘরানার বিভিন্ন বড় বড় শিল্পীরা যারা সব আছেন, তাদের ঘরানার যে বৈশিষ্ট্য, তার যে বৈচিত্র্য, তাদের যে আবিষ্কার, সেগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে সেই ঘরানার বৈশিষ্ট্যগুলো শুধু আমার ঘরানায় যেটুকুন আছে সেটুকুন নিয়ে পড়ে থাকলে পরে তার থেকে ভালো হবে মনে হয়। কারণ একটা এক একটা করে ফুল নিয়েই তো একটা তোড়া বাঁধা হয়, গুলদস্তা তৈরি হয় গুল থেকে। তো আমরা যদি ঘরানার সমস্ত ঘরানার যদি ভালো কিছু যেগুলো আছে, ভালো স্টাইল, ভালো বন্দিশ, তাদের নিজস্ব সৃষ্টি কিছু বড় বড় শিল্পীদের, সেগুলোকে যদি আত্মস্থ করতে পারি, তাহলে তাহলে আমরা এই ঘরানাটাকে আরো উন্নত করতে পারবো। তাহলে এখন ঘরানা, এখন কুমার প্রসাদ মুখোপাধ্যায় আমাকে একবার বলেছিলেন যে এখন তো এই কম্পোজিট কালচারে ঘরানা এখন কি হচ্ছে, হাইব্রিড ঘরানা। তাতে লোকসান কিছু নেই, তো লাভই আছে। আমরা যখন দেখেছি যে নবীনতম ঘরানা, যেমন ধরুন কিরানা ঘরানা, সবাই বলে কিরানা ঘরানা কিন্তু নবীনতম ঘরানা। প্রাচীন ঘরানা হচ্ছে এই ডাগর ঘরানা। ডাগর ঘরানা মানে মিয়া তানসেন থেকে তার বংশ পরম্পরা হয়ে যে ঘরানাগুলি এসছে, সেগুলোকে আমরা আসলে আমি যতদূর জানি, আমার যতটুকু পড়াশোনা, তাতে আমার মনে হয় ওই সব ঘরানার মূল কিন্তু ওই তানসেন, তার পূর্বজোরা, তার কন্যা বংশ, তার পুত্র বংশ, এই সবদের নিয়ে আমরা কিন্তু এই ঘরানাদার ব্যাপারটা চলে এসেছি। ভারতীয় সঙ্গীতে সেতার, এই যে সেতার আবিষ্কারের কথা যেটা আমরা বলছিলাম, সেতার সুরবার ঘরানার কথা চলে এসেছিলাম আমরা। তো সেটাইকে বলতে গেলে সেতার আবিষ্কারের কথাটাই বলা হয়নি এখন। এখন সবাই বলেছেন যে সেতার আবিষ্কার করেছেন আমির খসরু ইত্যাদি নাম ফাম পাওয়া যায়, কিন্তু আমি একটু আগের আলোচনায় আমি দেখিয়েছি যে আমাদের ভারতে কিন্তু বীণার অভাব ছিল না, প্রচুর বীণার অনেক ধরনের ব্যবহার ছিল। এই বিপঞ্চী বীণাই বলুন, আর তন্ত্রী বীণাই বলুন, হ্যাঁ, সপ্তরঞ্জনী বলুন, যাই বলুন, ওই বীণা কিন্তু আমাদের ছিল। এবারে বলতে হবে এইরকম ফর্মে হয়তো ছিল না, কিন্তু বিভিন্ন সঙ্গীতবিদদের মতামতে অনুসারে বলা যায় সুরবাহার, সুরশৃঙ্গার, রবাব এর প্রচলন বিবর্তনের মধ্য দিয়ে অনেকভাবে আস্তে আস্তে এসেছে। কিন্তু সেতারের ব্যাপারটা আমরা বলবো, সেতারের ব্যাপারটা কিন্তু আমাদের বড় বড় শিল্পী যারা কয়েকজন, তারা বিভিন্ন ঘরানা অনুসারে সেই শিল্পীরা কিন্তু আমরা দেখেছি, সেই শিল্পীরা কিন্তু কিছুটা কিছুটা ফর্ম তৈরি করেছেন তাদের। বর্তমানে এখন যেটা আমরা দুটো ঘরানা দেখতে পাই, যাই বলুন আর তাই বলুন, সেই একটা হচ্ছে রবিশঙ্করজির মানে তৈরি করানো সেতারের ওই খরচ পঞ্চম রূপ, আর একটা বিরাট খাঁ সাহেবের তৈরি করা ছয় তারের সেতারের একটা আলাদা রূপ, গান্ধার পঞ্চম। এই দুটো ঘরানার ব্যাপারটাই প্রধান। কিন্তু আমরা ঘরানাতে গেলে পরে অনেক সময় আমার কমে আসছে, আমি দেখছি এখন নিয়ামত খাঁ, সদারং, এইসব, এই যে খসরু খাঁ, এদের আমির খসরু, এটা আলাদা ব্যাপার, এটা কিন্তু আলাদা ছিল। খসরু খাঁয়ের সঙ্গে আমির খসরুর গণনা চলবে না। তানসেনের কন্যা দ্বিতীয় পুত্র হাসান খাঁ, চিনীয় ঘরানার একটি শাখার বিনকার কুশাল খাঁ, তার পুত্র নিয়ামত খাঁ বিশাল প্রসিদ্ধি লাভ করেছিলেন। তার পুত্র ফিরোজ খাঁ, ভূপত খাঁ, আদারং ও মহারং, এই দুই পুত্র রাজবিন খাঁ, নির্মল সাউ থেকেই সেতারের ঘরানার জন্ম। সুতরাং বলা যায় তখন থেকেই সেতারের জয়যাত্রা বা মিয়া তানসেনের বংশজাতদের নিয়ে সিনিয়া ঘরানার শুরু। এই ঘরানার আমির খাঁর পুত্র মজিদ খাঁ, ফিরোজ খান সেতারের দুই বাদ সৃষ্টি করেন। এখনো মজিদ খানি গত আমরা বাজাই,
তিলখানি গত দেখতে পাওয়া যায়। তাই বলা যায় শ্রেণী ঘরানাই সব সেতারের ঘরানার জন্মদাতা। অনেকে অন্য কিছু বলবেন, কিন্তু সেতারের ব্যাপারে আমি বলতে পারি শ্রেণী ঘরানাই আসলে সব জন্মদাতা। কিন্তু তা বহু বিভক্ত। ঘরানার মূল পীঠস্থান ছিল গোয়ালিয়রে। সেখান থেকে অনেক গুণী জয়পুরে চলে আসেন। তানসেনের কন্যা বংশীয় রহিম সেন, অমৃত সেন, নিহাল সেন, মোহাম্মদ খাঁ বড় গুণী ছিলেন। তার পুত্র বরপুত্ররা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েন এবং বসবাসের জায়গা অনুসারে ঘরানার নাম হয়ে যায়। আবার এই বংশী আমির খাঁ গোয়ালিয়রে আর জয়পুরে দুই জায়গাতেই থাকতেন। তিনি ভগ্নিপতি অমৃত সেনের শিষ্য, আর আমির খাঁর শিষ্য ফিদা হোসেন, বরকতুল্লাহ খান, ইমদাদ খান নাম সেতারি হিসাবে পাওয়া যায়। বরকতুল্লাহর শিষ্যদের মধ্যে পাই আসিক আলী খাঁ এবং তার পুত্র আমাদের মুস্তাক আলী খাঁ সাহেবের নাম। তার শিষ্য বাংলার দেবব্রত চৌধুরী, নির্মল গো ঠাকুরতা, হীরেন্দ্র কান্ত লাহিড়ী চৌধুরী, নিখিল ব্যানার্জি কিছুদিন এনার কাছে শিখেছিলেন। আসিক আলী খান অনেক দিন বেনারসে থাকার ফলে তার বেনারস ঘরানা বললেও তিনি জয়পুর ঘরানার বরকতুল্লাহর শিষ্য। ইমদাদ খাঁকে কেউ কিরানা ঘরানার বললেও গোয়ালিয়রের বন্দে আলী রাজাব আলী খাঁর শিষ্য ছিলেন। আর ইমদাদ খাঁয়ের শিষ্য ইনায়েত খাঁ ওয়াহিদ হোসেন খাঁ সাহেব, প্রতিযোগিতা শিল্পী। এই ওয়াহিদ হোসেন খাঁর নাতি বর্তমান প্রখ্যাত সিতারি আমাদের যে উস্তাদ সাইদ পারভেজ খান। আর ইনায়েত হোসেন খাঁর শিষ্য এর মধ্যে তার পুত্র বিলাত খান সাহেব ছাড়াও টিজসি, বিমলাকান্ত রায় চৌধুরী, জন গোমেজ, ক্ষেত্রমোহন ঠাকুর, রেণুকা সাহা, অনেকে অনেকে। আমি নাম করতে গেলে আজকে আর সময় কুলোবে না। হ্যাঁ, তো আমি একটু করে ছোট্ট করে আলোচনা করে দিই। যেমন সেটা সুরবারে আলোচনা যেমন আছে, গোয়ালিয়র ঘরানাতে হকদাদ খান পুত্র নান্নে খাঁ, তার পুত্র হাফিজ আলী খাঁ এই ঘরানার প্রভূত উন্নতি সাধন করেন। অবশ্য শুধু পিতা নয়, তিনি রামপুরের বিখ্যাত বিনকার উজির খাঁ, মথুরার ধ্রুপদ গায়ক গণেশীলালজির কাছেও তালিম প্রাপ্ত হন। তার পুত্র প্রপুত্র উস্তাদ আমজাদ আলী, আমান আলী, আমরা সবাই জানি। নিয়ামতুল্লাহ খাঁ সাহেব সৎ ঘরানা ইমতিয়াজ আহমদের থেকে, ওয়ালি উল্লাহ সেতার, উমর খাঁ শরৎ তার ভাই, ইলিয়াস খাঁ লক্ষ্মণ সেতার ছিলেন, পুত্র শাহাদাত ও ইরফান। শাহজাহানপুর ঘরানার সরদে আফগান ফৌজের সাথে আফগানি সুরুদ যন্ত্রটি নিয়ে শিল্পীরা ছড়িয়ে পড়েছিলেন লখনৌ, রামপুর, অদৃশ্য জায়গায়। পরে সেনীয় ঘরানার শিক্ষিত হয়ে সেনীয় ঘরানার শিল্পী হয়ে যান। প্রথম কৃতি শিল্পী এনায়েত আলী, তার আমলে শরৎ স্টিলের তার ও প্লেট লাগানো হতে থাকে তার আমল থেকে। তারাই কিন্তু স্টিলের তার ছিল না। তার পুত্র ফিদা হোসেন গুণী শিল্পী ছিলেন। এনায়েত আলী তানসেন বংশীয় নির্মল স্যারের কাছে তালিম পান, যিনি সাদা রঙের নাতি আর ওমর খাওয়ার এবং শ্বশুর জ্যাঠামশাই। কাবুল থেকে নজফ আলী প্রথমে শাহজাহানপুরে আসে। এনায়েত আলীর ছেলে সাফায়েত, তার ছেলে সাখাওয়াত কৌকব খাঁর তালিম পান। তার কন্যার সাথে বিয়ে হয়, তিনি সেতার বাজাতেন। তার ছেলে উমর খাঁ বাংলার অনেক শিল্পীকে তালিম দিয়েছিলেন। বাংলার কথা কিন্তু আজকে প্রচুর বলতে হবে। আবার বিষ্ণুপুর ঘরানায় আমার স্নেহের মিতা সেদিন খুব ভালো বলেছে, বিষ্ণুপুর ঘরানা নিয়ে অনেক আলোচনা করেছে। আমি বিষ্ণুপুর ঘরানায় যাচ্ছি না। হ্যাঁ, মিতারা তার শিষ্য প্রশিষ্য নিয়ে এই ঘরানাকে আনন্দিত করুক। রামপুর ঘরানাতে আমরা পেয়েছি বৃহৎ শ্রেণী ঘরানার একটা শেষ পর্যায়ে। এই ঘরানার থেকে অন্য সব সিতারের ঘরানা গুণী শিল্পীদের আগমন হয়েছে। তানসেনের কন্যা বংশে বিনকার মিশ্রি সিং তথা নওবত খান সাধারণ এই পরম্পরার শেষ 3 প্রজন্মের বিকাশ পালন করছে। এই রামপুর 19 শতকে 30-এর দশক থেকে বর্তমান কাল পর্যন্ত বিনকার ঘরানার শিল্পীদের শিক্ষায় শিক্ষিত। এই শিল্পীরাই সেতারের ঘরানার বিশাল অবদান রেখেছেন। ওস্তাদ বাবা আলাউদ্দিন খানকে যদি মাইহার ঘরানা বলা হয়, তার শিক্ষাও কিন্তু রামপুরের উস্তাদদের কাছে। সে সম্বন্ধে পরে বলছি। রামপুরের আচার্য স্থানীয় গুণী দবির খাঁ সাহেব, যিনি বাংলাতেও একটা বিশাল অবদান রেখেছেন। তার সম্বন্ধে কিছু বলতে গেলে ইনি রামপুর থেকে 1934 সালে কলকাতায় চলে আসেন এবং দীর্ঘ 37 বছর ধরে ধ্রুপদ ও বীণা সেতার সুরবারের শিক্ষা দিয়ে চলেছেন। তার শিষ্যদের দিকপাল হয়ে গেছেন যেমন কেমেন্দ্র মোহন ঠাকুর, বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী, রাধিকামোহন মৈত্র, প্রকাশ সেন, রাজা রায়, জিতেন্দ্র মোহন সেনগুপ্ত, জ্ঞান প্রকাশ ঘোষ, মায়া মিত্র, শ্যামল চট্টোপাধ্যায়, নন্দগোপাল বিশ্বাস, কার নাম বলবো, প্রচুর প্রচুর নাম। বাবা আলাউদ্দিনের গুরু সঙ্গীত জাগির খাঁর পিতা উজির খাঁও কলকাতায় বেশ কয়েক বছর শিক্ষা দিয়েছিলেন কিছু গুণীকে। 1892 থেকে 1899 তার শিষ্যদের মধ্যে বিবেকানন্দের ভাই রাহু দত্ত, প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় ছাড়াও রামপুরের মোহাম্মদ হুসেন,
নাসির আলী, হাফেজ আলী, মোস্তাক হোসেন, এই ঘরানার বাহাদুর হোসেন, আমির খাঁর বিশাল গুণী ছিলেন। ছিলেন এনায়েত হোসেন, আলিও ফত্তু, মানে একসঙ্গে আলিয়া ফত্তু বলা হতো, মোহাম্মদ হোসেন, আলী হোসেন, আবিদ আলী খাঁ, গোলাম নবী বক্স, আসাদ আলী খাঁ, আহমদ আলী খাঁ, ইত্যাদি সকলের নাম আমরা বলতে পারি। কিন্তু কথা হচ্ছে যে এই প্রসঙ্গে বাংলার সেতার স্বরদের বিস্তার সম্বন্ধে বলতে ইচ্ছে করছে, সময় কম। ভারতের যত সেতার স্বর দিয়া এই সঙ্গীতের ঘরানাকে বিকশিত করেছেন তার মধ্যে মহাগুণী আচার্য পণ্ডিত রাধিকামোহন মৈত্রের নাম আমরা সর্বাগ্রে রাখবো। তালেন্দ্র জমিদার বংশের গুরু শিষ্য প্রশিষ্টদের কথা আমরা রাখবো। দুই পুত্রের একজন রাধিকামোহন, রবীন্দ্রমোহন। রাধিকামোহন মৈত্র বা রাধুবাবুকে নিয়ে বলতে গেলে এই অনুষ্ঠান তার সময় সংকলন হবে না, কিন্তু তার শিষ্য প্রশিষ্টদের নাম নিয়ে আলোচনা করলে ভারতীয় সেতার স্বরদের ক্ষেত্রে তাদের অবদানের কিছু পরিচয় পাওয়া যাবে। রাধুবাবুর গুণী শিষ্য মন্ডলীর মধ্যে অন্যতম বুদ্ধদেব দাশগুপ্ত, অনিল রায়চৌধুরী, নিখিল বন্দ্যোপাধ্যায়, অমিভূষণ চট্টোপাধ্যায়, অরুণ চট্টোপাধ্যায়, ডক্টর অশোক গাঙ্গুলি, ডক্টর কল্যাণ মুখার্জি, জন বার্লো, নরেন ধর, প্রতিমা চৌধুরী, মুসরত আলী খান, ডক্টর রজনীকান্ত চতুর্বেদী, রবি লাহা, রবি সেন, সমরেন্দ্র শিকদার, সিদ্ধার্থ রায়চৌধুরী, সুনীল চক্রবর্তী, সুনীল মুখোপাধ্যায়, সুব্রত রায়চৌধুরী, হিমাদ্রি ভূষণ বাগচি, হরিবল্লভ দাস, সোমজিৎ দাশগুপ্ত, কত নাম বলবো। শিষ্যদের মধ্যে অন্যতম বুদ্ধদেব দাশগুপ্ত মশাইয়ের শিষ্যদের মধ্যে দেবাশিস ভট্টাচার্য, নয়নজ্যোতি ঘোষ, প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, সুগত নাগ, প্রবাল নাগ, দৈপায়ন রায়, তরুণ কলিতা, তরুণ জাসানি, টেড সলিস, আবির হোসেন, সুমন্ত মুখার্জি, সৌমিক দত্ত, সরজিৎ সেন, সঞ্জয় চক্রবর্তী, সত্যব্রত শর্মা, হাইকি নাইল্যান্ড, এবং কত নাম বলবো। রাধুবাবু শিষ্যদের অনিল রায়চৌধুরী, সুগত নাগ, পুত্র সিদ্ধার্থ রায়চৌধুরী শিক্ষা দিয়ে, সুনীল মুখোপাধ্যায়ের শিষ্য তরুণ ভট্টাচার্যকে নিয়ে বলতে পারি। বাংলার সঙ্গীতের বিকাশের ক্ষেত্রে ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তৎপুত্র বীরেন্দ্র কিশোর রায়চৌধুরীর কথা বলতে হয়। বীরেন্দ্র কিশোরের কন্যা হেমন্তবালা ইনায়েত হোসেন ও আলাউদ্দিন খানের শিষ্য ছিলেন, যার সুপুত্র ভারতীয় সঙ্গীত কোষ প্রণেতা বিমলাকান্ত রায়চৌধুরী। এই যে বইটা দেখছেন, এই যে বইটি বিমলাকান্ত রায়চৌধুরী লিখেছিলেন, খোকাবাবু বলতেন সবাই। তো বিমলাকান্ত রায়চৌধুরী বৈদেন্দ্র কিশোর শিক্ষা যতক্ষণ আবদুল্লাহ খাঁ, আমির খাঁ, ইমদাদ খাঁ, তিনি যে উল্লেখযোগ্য শিষ্য তৈরি করেছেন তার মধ্যে সুরেশ চন্দ্র চক্রবর্তী, জ্ঞানদাকান্ত লাহিড়ী চৌধুরী, বিমলাকান্ত, সন্তোষ মুখোপাধ্যায়, লক্ষ্মীনারায়ণ ঘোষ, সুনীল ভট্টাচার্য, অরবিন্দ বন্দ্যোপাধ্যায়, চুনিলাল নন্দী, তারাদাস ঘোষাল, ডক্টর প্রকাশ চন্দ্র সেন। বীরেন্দ্র কিশোরের গুরু ছিলেন আবদুল্লাহ খাঁ, সর্দিয়া আমির খাঁ, আলাউদ্দিন খাঁ, ইনায়েত খাঁ, সর্দার কারামতুল্লাহ, দবির খাঁ, মোহাম্মদ আলী রবাব শিখেছেন ওর কাছে, মেহেদি হোসেন, হাফিজ আলী খাঁ প্রমুখ। বীরেন্দ্র কিশোরের প্রায় সকল শিষ্যরাই স্বনামধন্য, তাদের শিষ্য প্রশিষ্যরাও খ্যাতিমান, যেমন নিখিল বন্দ্যোপাধ্যায়, অজয় সিংহ রায়, জয়া বিশ্বাস, জিতেন্দ্র মোহন সেনগুপ্ত, বিমলাকান্ত রায়চৌধুরী, ললিত মোহন বন্দ্যোপাধ্যায়, সন্তোষ চূড়, সুব্রত রায়চৌধুরী, সুললিত সিং, হরিবল্লভ দাস। আবার সুরেশবাবুর শিষ্য প্রসিদ্ধের মধ্যে পাই গৌর গোস্বামী, গৌরচন্দ্র বসাক, দক্ষিণামোহন ঠাকুর, নির্মল চক্রবর্তী, বিশ্বজিৎ ঘোষ, সুব্রত রায়চৌধুরীকে আমরা কত বলবো। এই বাংলাতে আমি যত দেখেছি, বাংলার সঙ্গীত জগতে যারা যারা এসেছেন তারাই এক একটা সৃষ্টি করে গেছেন। প্রচুর ছাত্রছাত্রী তাদের মধ্যে থেকে পেয়েছি আমরা, যাদের ফলে আমাদের মতন ক্ষুদ্র শিল্পীরা কেউ তৈরি হয়েছেন, এখনো যারা বাজাচ্ছেন, সবই কিন্তু এই বাংলায় বিভিন্ন ঘরানার প্রবেশ এবং তার ফ্লারিশ হওয়া প্রকাশিত হয়েছে। তারা ঘরানাকে আরো উন্নততর করেছে। হ্যাঁ, এই যে আমি বলতে গেলে অনেক কিছু বলবো ভেবেছিলাম বলে, এই যে গোলাম আলী সরদের ঘরানা, তারপরে ইটাওয়া ইমদাদ খানি সরের ঘরানা, তারপরে মাইহার ঘরানার সূত্রপাত আলাউদ্দিন খাঁ সাহেব, আলিয়াবা খাঁ সাহেব, অন্নপূর্ণা দেবী, রবিশঙ্করজি ইত্যাদির সব ছাত্রছাত্রীদের কথা বলার কথা ছিল, শিষ্য শিষ্যাদের। হ্যাঁ, এই প্রসঙ্গে আবার ডাগর ঘরানার কথাও বলার কথা ছিল, কিন্তু আমি তো আপাতত আজকে আর সময় নেই, সময় আমি বেশি পাবো না। আমি শুধু এইটাই বলতে পারি যে আমাদের বর্তমান সঙ্গীত জগতে যারা সেতার সর্দি হিসাবে এখন আছেন, তারা কোনো না কোনো ঘরানায় বিলং করেন ঠিকই,
কিন্তু তারা সমস্ত ঘরানার নির্দিষ্ট কিছু রীতিনীতি মেনেও বিভিন্ন ঘরানার ভালো দিকে নিয়েছেন এবং ঘরানাকে আরো বিকশিত করার চেষ্টা করছেন। আমি আশা করব আমাদের পরবর্তী প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম সেই ঘরানাগুলির বৈশিষ্ট্যটুকু বজায় রেখে সেইভাবে এগিয়ে যাবে। আমি আমার গুরু বলরাম পাঠকজি, ধারভাঙ্গা পাঠক ঘরানার ছিলেন, তার চরণে নাম সুব্রত রায় চৌধুরী, আমার গাইড, ফ্রেন্ড, ফিলোজফার, গুরু, তার চরণে আমার নাম। আমি আশা করব পরবর্তী ক্ষেত্রে আমি সেতার সরোদের ঘরানা নিয়ে বাংলায় তাদের বিকশিত হওয়ার কারণ নিয়ে কিছু করবো। আরেকদিন আসবো। আজকে আমি সময়ে পাবো না। শুধু বর্তমান যুগের সেতারি যারা আছেন, আমি সকলের, আমি আপনারা লক্ষ্য করবেন আমি কাউকে উস্তাদ পণ্ডিত বলতে পারিনি, কারণ যারা আছেন সবাই পণ্ডিত উস্তাদের ঊর্ধ্বে। তানসেনকে আপনি কি উস্তাদ বলবেন না পণ্ডিত বলবেন? অতএব আমি উস্তাদ পণ্ডিত যাচ্ছি না, যাদের নাম আমি করছি মানে তারা প্রণম্য, সবসময় তারা আমাদের সঙ্গীতকে নিয়ে এগিয়ে চলেছেন। পণ্ডিত আমি যে তাদের নামগুলো উচ্চারণ করলাম বলে আমি ক্ষমা প্রার্থী। বর্তমানে আমরা যারা গান বাজনা করছি, যারা আছে ভারতবর্ষে সঙ্গীতের এই সিতারের জগতে, সহজের জগতে, আমি তাদের কিছু নাম বলছি এবং তাদেরকে বলছি তারা এই ঘরানাকে এগিয়ে নিয়ে চলুন। আর আজকে সময় পাবো না আমি শুধু এই নামগুলো বলে আর মোদক একাডেমিকে আমার ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করব। আমি জানি শহীদ পারভেজজি আছেন, সবাই যারা আছেন তাদের নাম বলছি শুধু: অনুষ্কা শঙ্কর, বুধাদিত্য মুখার্জি, মহিলাল নাগ, মহিলা এখনো বেঁচে আছেন আমাদের, ইজাদ খান, ইরফান খান, হিদায়ত খান, অশোক পাঠক, হরবিন্দর শর্মা, নীলাদ্রি কুমার, পার্থ বোস, পার্থ চ্যাটার্জি, সুগত নাগ, গৌরব মজুমদার, শাহানা ব্যানার্জি, অনুভা ব্যানার্জি, মিতা নাগ, শিখা নাথ, অনুপমা ভাগবত, রাজীব জনার্দন, কুশল দাস, দেবপ্রসাদ চ্যাটার্জি, নয়ন ঘোষ, নরেন্দ্র নেরুলা, পার্থ দাস, পূর্বায়ন চ্যাটার্জি, হিমাদ্রি ভূষণ বাগচি, সরজিৎ সেন, রামপ্রপন্ন ভট্টাচার্য, সিদ্ধার্থ রায়চৌধুরী, প্রশান্ত ভঞ্জ চৌধুরী, উজ্জ্বলেন্দ্র চক্রবর্তী, নীলাদ্রি সেন, সুপ্রতীক সেনগুপ্ত, দেবপ্রসাদ চক্রবর্তী, হরশঙ্কর ভট্টাচার্য, ছেলে দীপশঙ্কর ভট্টাচার্য, সমন্বয় সরকার, শুভেন্দ্র রাও, মার্টিয়াস ওয়াল্টার, সত্যজিৎ পাল, অরূপ রতন মুখার্জি, সুরেন্দ্র রাওয়াল, চন্দ্রশেখর কানসে, অঞ্জন চট্টোপাধ্যায়, সঞ্জয় ব্যানার্জি, সৌমিত্র ঠাকুর, দেবপ্রিয় ঠাকুর, অঞ্জন সাহা, শুভ চক্রবর্তী, সুব্রনীল সরকার, সমন্বয় সরকার, অসীম মল্লিক, তুষার ভাটিয়া, জীবন প্রকাশ দাস, কল্যাণ মজুমদার, নিখিল পটবর্ধন, আশিস কুমার, প্রীতি বৈষ্ণব, রেণুকা গম্ভীর, স্মিতা বাজপেয়ী, রূপ পানেশ্বর, কত কত শিল্পী বলবো। এই 140 কোটি ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে মাত্র বোধহয় 40-50 জনের নাম বললাম। ভারতবর্ষের তাকে নিয়ে এগিয়ে চলেছেন। আমি আশা করব তাদের হাত ধরে, তাদের শিষ্য প্রশিষ্যের হাত ধরে ভারতীয় সঙ্গীত তন্ত্রবাদ্য এগিয়ে চলবে। আজকের মতো আসি, নমস্কার।